This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. দেখুন, রাজ্যের প্রাক্তন এবং বর্তমান যে শাসক দল রয়েছে, দুই শাসক দল এবং প্রাক্তন শাসক দলের কাঠগড়াতে রয়েছে আরএসএস। মুর্শিদাবাদে অশান্তি ছড়ালো, বিজেপি এবং আরএসএসকে কড়া ভাষাতে আক্রমণ করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর এবার তৃণমূল এবং আরএসএসকে কাঠগড়ায় দাঁড় করালেন সিপিএম এর রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম। গতকাল রাতে শান্তি বজায় রাখার আবেদনে মুখ্যমন্ত্রী তিনি লিখেছিলেন যে মিথ্যা কুশ্রী প্রচারের মূলে আরএসএস আছে। বিজেপি এবং তার সঙ্গীরা হঠাৎ খুব আক্রমণাত্মক হয়েছে। প্ররোচনার সূত্রে দুর্ভাগ্যজনক ঘটনা ঘটেছে। বিভেদের রাজনীতির করার জন্য এ খেলা বিপজ্জনক। আজ ব্রিগেডের মঞ্চ থেকে আরএসএসকে আক্রমণ করলেন মোহাম্মদ সেলিম। আরএসএস এই কাজটা চেয়েছিল ধর্মের উন্মাদনা তৈরি করে, ধর্মীয় ভাবাবেগ তৈরি করে একটা ধর্মীয় রাষ্ট্র করব বলে তারা গোটা দেশে, উত্তর ভারতে, মধ্য ভারতে, পশ্চিম ভারতে গত 3 দশক ধরে যে তাণ্ডব নৃত্য করেছে, গুজরাটে যে গণহত্যা করেছে, আজকে মমতার দয়ায় আর দোয়ায় সেই আরএসএস আমাদের রাজ্যে ঘর বাঁধছে আর মানুষের ঘর ভাঙছে। তৃণমূল কংগ্রেস রাজ্যের প্রশাসনের মুরদ নেই এই দাঙ্গাবাজদের আটকাবে। তার জন্য লাল ঝান্ডাকে মজবুত করতে হবে, ডান্ডাগুলোকে একটু মোটা করতে হবে। তবেই আমরা বুদ্ধদেব ভট্টাচার্যের ভাষায় বলতে পারবো এ রাজ্যে যারা দাঙ্গা করতে আসবে তার মাথা ভেঙে গুড়িয়ে দেওয়া হবে। জ্যোতি বসু বলেছিলেন সরকার চাইলে দাঙ্গা হয় আর সরকার না চাইলে দাঙ্গা হয় না। তাহলে ধুলাগড় বলুন, বসিরহাট বলুন, রানীগঞ্জ, আসানসোল বলুন, উত্তরবঙ্গের বিভিন্ন স্থান বলুন, এই গত বছর রিসরা বলুন, শিবপুর বলুন, মমতা ব্যানার্জি মুখ্যমন্ত্রী চেয়েছিলেন কারণ তিনি আরএসএস এর দুর্গা। আরএসএসকে নিশানা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তারপরে কি বলেছিলেন কুণাল ঘোষ, সুকান্ত মজুমদার, অধীর চৌধুরী, দিলীপ ঘোষ, দেখাবো সবার মন্তব্য। নাম করে চিঠি লিখে থাকেন তাহলে মুখ্যমন্ত্রী বেশ করেছেন, ঠিক কাজ করেছেন। যারা কথায় কথায় ধর্মের নামে ভেদাভেদ করে, যারা উত্তেজক প্ররোচনা দেয়, যারা ভুয়ো খবর রটায়, যারা ভুয়ো ভিডিও, অন্য জায়গার ভিডিও দিয়ে বাংলায় কুৎসা করতে যায়, যারা উন্নয়নের রাজনীতিতে না পেরে ধর্মীয় ভেদাভেদ করে সীমান্ত লুজ করে দিয়ে বহিরাগত ঢুকিয়ে হামলা করিয়ে ইভেন্ট তৈরি করে, তো তাদের নাম করে বলবেন না তো কার নাম করে বলবেন? অপদার্থ মুখ্যমন্ত্রী আজ থেকে শুরু করে আজ অব্দি আর কি, সেদিন থেকে শুরু করে সবার ঘাড়ে দোষ দিয়ে দিয়েছে। কিন্তু যে প্রশ্নগুলোর উত্তর মাননীয় মুখ্যমন্ত্রী দিতে পারছেন না সেটা হচ্ছে ওনার আন্ডারে কাজ করা পুলিশ হাইকোর্টে বলেছে যে পুলিশের কাছে ইন্টেলিজেন্স ইনপুট ছিল যে এই ধরনের ঘটনা ঘটবে। আমাদের কাছে সেই তথ্য আছে, প্রমাণ আছে। তারপরেও পুলিশ কেন ব্যবস্থা নেয়নি? কেন এক্সট্রা ফোর্স সেখানে ডিপ্লয়মেন্ট করেন? কেন ইন্টেলিজেন্স ইনপুট থাকা সত্ত্বেও আর র্যাব নামেনি? কেন রাজ্য সরকার কেন্দ্র সরকারের কাছ থেকে বিএসএফ নামানোর কথা বলেনি বা কেন্দ্রীয় বাহিনীর কথা বলেনি? উল্টো দিকে দেখুন, বিজেপি শাসিত রাজ্য ত্রিপুরা, মনে হয়েছে তাদের যে আমাদের রাজ্য সরকারের ফোর্স হয়তো ইনসাফিসিয়েন্ট বা অপর্যাপ্ত, সঙ্গে সঙ্গে তারা কেন্দ্রীয় বাহিনী নামানোর জন্য তারা কেন্দ্র সরকারের কাছে আবেদন জানিয়েছে এবং কেন্দ্র বাহিনী নেমেছে। একই মুদ্রা দুটো পিঠ। বাংলার মুখ্যমন্ত্রী এতদিনে জ্ঞানের উদয় হয়েছে দেখে তো অবাক লাগছে। আমরা তো প্রথম দিন থেকে চেয়েছিলাম বাংলার মুখ্যমন্ত্রী আসুন, এই ক্ষতে প্রলেপ দেওয়ার ব্যবস্থা করুন। আপনি না মামাটি মানুষের নেত্রী, আর এই বাংলায়, এই মুর্শিদাবাদে মা স্বামীহারা হচ্ছে, মাটি রক্তাক্ত হচ্ছে, মানুষ গৃহহীন হচ্ছে, সর্বশান্ত হচ্ছে। আপনার তো সব থেকে আগে এখানটায় এসে তাদের সঙ্গে দেখা করা, তাদের পাশে দাঁড়ানোর অঙ্গীকার করতে হতো, তা তো করেননি আপনি। আজ 7 মণ তেল পুড়ে যাওয়ার পর আপনি রাধার নৃত্য দেখতে চাইছেন। চিঠি চাই না, প্রেমপত্র লিখতে কে বললো আপনাকে? আপনি পুলিশ প্রশাসন লাগান, যেই গন্ডগোল করছে ধরুন, তাহলে আপনার এমএলএ ধরা পড়বে, ওখানকার মসজিদের লোকেরা ধরা পড়বে, আপনার নেতারা ধরা পড়বে, যারা ওখানে এই উত্তেজনা ছড়িয়ে দাঙ্গা করেছে। ভিডিও দেখা যাচ্ছে,
একটা লোককে ধরার হিম্মত নেই ওনার, খালি লোককে বোকা বানানোর মিথ্যা কথা বলবেন। এই বয়সে বেশি মিথ্যা কথা বলাটা ঠিক নয়। পরে খবরেও নজর রাখবো। দেখুন, মুর্শিদাবাদের খবরে আমাদের নজর রাখতে হবে, কারণ সরকার হটানোর মন্ত্র দিলেন মোহাম্মদ সেলিম বন্যা টুডু, এবং সরকার হটানোর যে মন্তব্য মোহাম্মদ সেলিমের বন্যা টুডুর, শুনুন। ওনারা বলছে খেলা হবে, খেলা হবে, খেলা তো আমরাও করব, খেলা আমরাও করব, শেষ দেখে ছাড়বো। আমরা বলেছি ব্যাটও নেব, বলও করব, আর 26-এ আমরাও দেখিয়ে দেবো, 26-এ নির্বাচনে আমরাও দেখিয়ে দেবো উইকেট আমরা ফেলবো 26-এ, সেই 26-এ উইকেট আমরা ফেলবো। ফেলবেন তো? তার জন্য আমি একটু ফুটবল বেশি ভালোবাসি। ফুটবলে হচ্ছে একটু নেমে খেলতে হয়, আমাদের সবাইকে একটু নেমে খেলতে হবে। কি রাজি তো? নেমে খেলবো, যাতে এই চোর জোচ্চোর দুর্নীতিবাজকে 14 তালা থেকে টেনে হিঁচড়ে আমরা মাটিতে নামাতে পারি, সেই শপথ আমাদের নিতে হবে। যখন গ্রামে যখন একটা হাতি ঢুকে যায়, সেই হাতিটাকে যাতে গ্রামে ঢুকতে না পায়, তাকে আমরা আগুনটা পাশে জ্বালিয়ে দেওয়া হয়। আগুনটা যখন ধরে যায় তখন হাতিরা পেছু হটে যায়। তাই যখন প্রশাসনের লোক, পুলিশের লোক, মুখ্যমন্ত্রীর লোক এইভাবে গ্রামে আগুন ধরিয়ে তাদেরকে তাড়িয়ে পেছিয়ে হটাতে হবে, তাছাড়া আমরা বাঁচতে পারবো না। ব্রিগেডের মঞ্চ থেকে হুঙ্কার শুনলেন তো। মুর্শিদাবাদের খবরে নজর রাখি এবার, কারণ রাজ্য সরকার হোক বা রাজ্যের শাসক দল, কারোর থেকে এক কারাকরি ক্ষতিপূরণ নেবেন না, কড়া সুরে জানিয়ে দিলেন জাফরাবাদের নিহতের পরিবার। রবিবার পরিবারের সঙ্গে দেখা করতে গিয়েছিলেন তৃণমূলের সাংসদ এবং বিধায়করা। ঘটনার সময় কোথায় ছিলেন তারা? TV9 বাংলার সামনে ক্ষোভ উগরে দিলেন নিহত যুবকের দিদি। না, আমরা কারোর ক্ষতিপূরণ নেব না, বলে দিয়েছেন ওদেরকে। হ্যাঁ, নেতাদের একদম বলে দিয়েছেন কোনো টাকা পয়সা নেব না, সেটা বলে না আমরা টাকা পয়সা নেব না। প্রথমে মুখ্যমন্ত্রীর ঘোষণা করা 10 লক্ষ টাকা আর্থিক সাহায্য নিতে অস্বীকার করেছিলেন জাফরাবাদে নিহতদের পরিবার। এবার তৃণমূল নেতাদের মুখের ওপরই জানিয়ে দিলেন ক্ষতিপূরণ চাই না। রাজ্যপাল এবং জাতীয় মহিলা কমিশন ঘুরে যাওয়ার পর রবিবার জাফরাবাদে জল মাপতে গিয়েছিল তৃণমূল নেতারা। দলে ছিলেন জঙ্গিপুরের সাংসদ খলিলুর রহমান, রাজ্যসভা তৃণমূল সাংসদ সামিরুল ইসলাম, শামসেরগঞ্জের তৃণমূল বিধায়ক আমিরুল ইসলাম সহ পঞ্চায়েত নেতারা। নিহতদের পরিবারের সঙ্গে দেখা করে অভিযুক্তদের কঠোর শাস্তির আশ্বাস দেন তারা। আমি আমার ছোটবেলা থেকে মনে পড়া থেকে আমি তো আজ পর্যন্ত এই ঘটনা এর পূর্বে দেখিনি। কিছু বুদ্ধিজীবী বা সমাজসেবী রয়েছেন, তাদেরকে আমি বলেছি যে সমস্ত আমাদের ভবিষ্যৎ, যে আমাদের সন্তান, তারা যে আমাদের পরিবারের এবং দেশের ভবিষ্যৎ, তারাকে যেন আমরা সুসন্তান করে তুলতে পারি, তারা যেন এলোমেলো পথে না যায়, তার জন্য আমাদেরকে সাধারণ নাগরিক হিসেবে আমাদের যে দায়বদ্ধতা রয়েছে সেটা কাজ করতে হবে। দরকারে পাওয়া যায়নি, এখন সান্ত্বনা দিতে এসেছেন, পাল্টা ক্ষোভ উগরে দিলেন নিহতের দিদি। আজ 9 দিন হয়ে গেল, 9 দিনের পর এলো। এতদিন তাদের কাউকে দেখা যায়নি না, সেটাই গতকাল রাজ্যপাল এসেছিল বলে কি আজকে আসতে হলো ওদেরকে? কি করে বলবো সেটা? এখন রাজ্যপাল এলো বলে এখন সান্ত্বনা দিতে এলো, তার আগে তো এলো না। কাউকে দেখা যায়নি না, যখন লাশ উঠিয়ে নিয়ে যাবে তখন 4 ঘন্টা পর তখন সব এলো, পুলিশ এলো, সব কাউন্সিল সব এলো, এখন তার আগে তো এলো না। সূত্রের খবর, বাড়ির ছেলে মেয়েদের পড়াশোনার দায়িত্ব নেওয়ার আগ্রহ দেখান সাংসদ বিধায়করা। আর্থিক সাহায্য নিয়েও নাকি কথা হয়, তবে তা মানতে রাজি নন নিহতের পরিবার। কতটা আশ্বস্ত হলেন গ্রামবাসীরা? আমিরুল বলছে টাকা পরে নেবে, আমরা তো বলিনি টাকা নেব। হ্যাঁ, ওটা মিথ্যা কথা, সাজানো করে বলছে। ওটা এখানে মিটিং করলো, আমরা বাড়িতে ছিলাম, পরে শুনলাম অন্য লোকের মুখ থেকে
হ্যাঁ আমরা বলেছি পরে টাকা নেবো, তো আমরা টাকা নেবো না। জাফরাবাদে জোড়া খুন হওয়া বাড়ি থেকে আশপাশের একাধিক বাড়ি ঘুরে দেখলেন তৃণমূলের সাংসদ এবং বিধায়করা। তারা বিভিন্ন বাড়িতে ঘুরে তাদের পরিবারকে আশ্বস্ত করলেন যে তারা পাশে আছেন। এমনকি যারা বাড়িতে লুটপাট হয়েছে, ভাঙচুর হয়েছে, সেই বাড়ির পাশে থেকে কিভাবে তারা সাহায্যে আসবেন সে ব্যাপারেও তারা আশ্বস্ত করে গেলেন। স্থায়ী বিএসএফ ক্যাম্পের দাবি থেকে সরতে রাজি নন গ্রামবাসীরা। আতঙ্ক গেড়ে বসেছে তাঁদের মনে। কি বললেন উনি? দেখলো আমি সমস্যার সমাধান করে দেবো, তাই তো বললো সমস্যা সমাধান করে দেবো। আর কিছু এ করেন টাকা আমাদের ও যা সমাধান করবে করুক। আমাদের স্থায়ী বিএসএফ ক্যাম্প চাই এবং আমাদের গ্রামের প্রত্যেক রানীপুর জাফরাবাদ গ্রামের সুরক্ষা অবশ্যই চাই। আমাদের ওই ঘর বাড়ি কিছু আমাদের দিয়েই আমরা শান্ত রেখে যে ফের আবার অ্যাটাক করবে সেরকম আমরা কিছু চাই না। যদি সুরক্ষা দিতে পারলে আমাদেরকে চাই। এসব কথা বলে আখেরে কি শাক দিয়ে মাছ ঢাকারই চেষ্টা করছেন তৃণমূলের জনপ্রতিনিধিরা? অর্ঘের সঙ্গে সায়ন্ত ভট্টাচার্য, কৌশিক ঘোষের রিপোর্ট, TV9 বাংলা। আউটসাইডার, বহিরাগতদের হাত, পরিকল্পিত ষড়যন্ত্র। মুর্শিদাবাদে যে অশান্তি ঘটলো সেই অশান্তির নেপথ্যে ঠিক এই দাবিগুলোই তো বারবার সামনে এনেছেন জেলার তৃণমূল বিধায়ক, সাংসদরা। কিন্তু গ্রেফতার হচ্ছে কারা? গ্রেফতার কিন্তু হচ্ছে স্থানীয়রাই। জাফরাবাদে বাবা ছেলের খুনে মূল যে চক্রী সে পুলিশের জালে। তার বাড়ি কোথায়? তার বাড়ি শামশেরগঞ্জ থানার শুলিতলাতে। এই হত্যাকাণ্ডের আগেই ধরা পড়ে এই তিনজন স্থানীয়। তাহলে আগে ভাগেই এই যে বহিরাগত তত্ত্ব সেটাকে সামনে আনার চেষ্টা কেন করেছিলেন শাসক নেতারা? প্রশ্ন উঠছে। এটা কোনো বহিরাগতদের কাজ, বহিরাগত যারা দুষ্কৃতী তারাই এটাকে অর্গানাইজ করেছে। থেকেও আসছে, গ্রামগঞ্জ থেকে দূর থেকে আসছে, মানে লুটেরাও বলতে পারেন আপনি। পরিকল্পিত মানে ষড়যন্ত্র হচ্ছে। মুর্শিদাবাদের হিংসায় বারবার বহিরাগত তত্ত্ব খাড়া করেছেন শাসক দলের নেতারা। ক্ষতিগ্রস্তদের মুখে ছিল ভিন্ন সুর। কিন্তু বাস্তব সত্যটা কি? তাই নিয়ে নানা চর্চার মাঝেই ধুলিয়ানের জাফরাবাদে বাবা ও ছেলেকে কুপিয়ে খুনের ঘটনায় ধৃতের সংখ্যা বেড়ে হয়েছে 4। ধৃত জিয়াউল শেখ ওরফে চাচাই মূল চক্রী বলে দাবি পুলিশের। আর তাৎপর্যপূর্ণভাবে ধৃতরা সকলেই স্থানীয় বাসিন্দা। পুলিশ সূত্রের খবর, শামশেরগঞ্জ থানার শুলিতলার বাসিন্দাই জিয়াউল। জোড়া খুনে ধৃত 3 জনকে জিজ্ঞাসাবাদ করে তার নাম উঠে আসে। ঘটনার পর থেকে পলাতক ছিলেন। শনিবার রাতে অভিযান চালিয়ে উত্তর দিনাজপুরের চোপড়া থেকে জিয়াউলকে গ্রেফতার করা হয়। রবিবার তাকে জঙ্গিপুরে এনে আদালতে পেশ করা হয়। আমাদের মার্ডার কেসে একজনকে অ্যারেস্ট করা হয়েছে, জিয়াউল হক বলে একজনকে অ্যারেস্ট করা হয়েছে চোপড়া থেকে, বাড়ি শুলিতলা। শাসক দলের জনপ্রতিনিধিরা প্রথম থেকে অশান্তির নেপথ্যে বহিরাগতরা বলে দাবি করলেও পুলিশ তদন্তে স্থানীয়ভাবে পাওয়া তথ্যেই জোর দিয়েছিল। এই নৃশংস হত্যাকাণ্ডের সঙ্গে যে বা যারা প্রত্যক্ষভাবে জড়িত বা পরোক্ষভাবে জড়িত, যারা পরিকল্পনা করেছিলেন খুনের এবং যারা খুন ঘটিয়েছেন, তাদের কাউকে ছাড়া হবে না। জাফরাবাদে বাবা ছেলে খুনে এর আগে 3 জনকে গ্রেফতার করেছিল সিআইডি এসটিএফ এর অফিসারদের নিয়ে গড়া বিশেষ তদন্তকারী দল। জাফরাবাদে জোড়া খুনে প্রথমে কালু নাদাব ও দিলদার নাদাব নামে 2 ভাইকে গ্রেফতার করা হয়। তাঁদের বাড়ি জাফরাবাদের পাশের গ্রাম দেঘরি এলাকায়। ধৃত আরেক চক্রে ইনজামুল হকের বাড়ি শুলিতলায়। অর্থাৎ বাবা ছেলে খুনে অভিযুক্তরা পাশের পাড়ারই ছেলে। খুনের নেপথ্যে নিছক ব্যক্তিগত আক্রোশ নাকি অন্য কোনো কারণ তা তদন্ত সাপেক্ষ। তবে শাসক নেতাদের বহিরাগত তত্ত্বকে প্রশ্নের মুখে ফেলেছে একের পর এক স্থানীয়র গ্রেফতারি। সব পুরোটাই স্থানীয়রাই করেছে। যারা রিফিউজি ক্যাম্পে আছে তাদেরকে জিজ্ঞেস করুন, শামশেরগঞ্জে যারা আক্রমণের শিকার হয়েছে তাদেরকে জিজ্ঞেস করুন, তারা বলে দেবে কারা ছিল। আশেপাশের গ্রামের লোক ছিল। কি চাপা দিতে বারবার বহিরাগত তত্ত্ব সামনে আনা? প্রশ্ন তুলছেন মৌলবাদের হিংসার আগুনে সব হারানো এই মানুষগুলো। মুর্শিদাবাদ থেকে কৌশিক ঘোষের রিপোর্ট, TV9 বাংলা। 26-এর ক্ষমতায় এলে দাঙ্গাবাজদের বাড়িতে বুলডোজার চালাবো। রিষ্টা, ডালখোলা, শিবপুর, মোথাবাড়ি ঠান্ডা করেছি, মুর্শিদাবাদও ঠান্ডা করব। বুলডোজার চালিয়ে সব ক্ষতিপূরণ আদায় করব, হুঙ্কার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। রিষ্টা, ডালখোলা, শিবপুর ঠান্ডা করেছি, মোথাবাড়ি ঠান্ডা হয়েছে, মুর্শিদাবাদ ঠান্ডা করব,
সবাইকে বাড়িতে পৌঁছে দেব। প্রত্যেকটা ধরে ধরে পাকা ঘর গেছে, পাকা ঘর বানিয়ে দেব। খাট পুড়েছে, খাট কিনে দেব। টিভি ভেঙেছে, টিভি কিনে দেব। সব করে দেব, এখন করে দেব। 26-এ সরকার এলে দাঙ্গাবাজদের বাড়িতে বুলডোজার চালিয়ে আদায় করব। মোদি হ্যায় তো মুমকিন হ্যায়। শুভেন্দু অধিকারীর পাল্টা তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ, তিনি বললেন যে উস্কানি দিয়ে অশান্তির বিষ ছড়াচ্ছেন। কি বললেন তিনি, শুনুন। দুদিন আগে এরাই বলছিল যে এটা বাংলাদেশ থেকে ঢুকে এইসব লোকেরা এইসব লুটপাট করে গেছে, এই বিরোধী দলনেতা বলেছে। আজকে বলছে ঠান্ডা করে দেবো। তাহলে বাংলাদেশে গিয়ে ওকে ঠান্ডা করতে হয়, কারণ ওই তো বলেছে বাংলাদেশ থেকে ঢুকে এসে গুন্ডারা করেছে। তো তাহলে যদি ঠান্ডা করতে হয় তাহলে তো বাংলাদেশে গিয়ে ঠান্ডা করতে হবে। তো যাও ভাই, তুমি ওখানে তোমার বিএসএফ সীমান্ত লুজ করে দিয়ে ওখানকার লোকেদের ঢোকাচ্ছে, তোমাকে ওখানে ঠান্ডা করতে পাঠাবে। বিএসএফ এর সঙ্গে হোম মিনিস্ট্রির সঙ্গে তুমি কথা বলে নাও। ফলে এটার মধ্যে বাংলার রাজনীতিতে বুলডোজার চালাবো, এই ফেরত দিয়ে দেবো, এই ধর্মীয় উস্কানিমূলক কথাবার্তাগুলো এরা শুধুমাত্র এই কুৎসিত বিষগুলো ছড়াচ্ছে। কথা পাল্টা কথার তরজা চলছে। মুর্শিদাবাদকে অবশ্যই ঠান্ডা করব, শুভেন্দুর সুরে সুর মিলিয়ে দাবি করলেন বিজেপি নেতা দিলীপ ঘোষ। উত্তরপ্রদেশে দেখুন, বিহার, মধ্যপ্রদেশে এ তো করবই নিশ্চিত, কিন্তু ততদিন এই যে হিন্দু সমাজ কি পাপ করেছে, এদের অত্যাচার সহ্য করবে, বাড়িঘর ছাড়বে, মা বোনের সম্মান, প্রপার্টি নষ্ট হয়ে যাচ্ছে। তো তার বিধিবিধান করতে আর ধৈর্য ধরার মতো পরিস্থিতি নেই। যত দিন যাবে তত সর্বনাশ হবে। মুর্শিদাবাদের অশান্তির জেরে ঘর ছাড়া বহু, গঙ্গা পেরিয়ে মালদাতে আশ্রয় নিয়েছেন বহু মানুষ। আর এবার তৃণমূল নেতার দাদাগিরিতে ঘর ছাড়তে হলো বলে অভিযোগ উঠল মালদাতেই। ইংরেজবাজারের বাগবাড়ি এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। বাড়ির ছোট মেয়ের বিয়ে নিয়ে অশান্তির সূত্রপাত। অভিযোগ, সেই বিয়ে পরিবার মেনে নিলেও প্রতিবেশীরা নাকি মানতে পারেননি, আর সেই কারণেই বাড়ি দখল করে তালা মেরে তাড়িয়ে দেওয়ার অভিযোগ। অভিযুক্ত খোদ তৃণমূল পঞ্চায়েত সদস্য। বাড়ি থেকে মারধর, হুমকি দিয়ে বের করে তালা মেরে দেওয়ার অভিযোগ। বছর দুয়েক ধরে ইংরেজবাজারে ভাড়া বাড়িতে থাকছেন তারা। অভিযুক্ত তৃণমূল নেতার অভিযোগ যে তিনি কিছুই করেননি, গ্রামবাসীরাই চান না তারা গ্রামে থাকুক। মেয়ে পালিয়ে বিয়ে করে নিয়েছে, আমার তো কোনো আপত্তি ছিল না। গ্রামবালাদের আপত্তি, মিটিং বসিয়ে ওরা মারপিট, আমাদেরকে না জানিয়ে মারপিট একদম ঘরে ঢুকে নিয়ে করলো। এইটা তৃণমূলের মেম্বার আছে জয়ন্ত সরকার। ভয়ের চোটে আমাকে বাড়ি ছাড়তে হলো। কি বারে বারে যাচ্ছি, বারে বার মারধর করছে। এদের উদ্দেশ্য ওই বাড়ির দখল করার। গ্রামের লোকজন বসে মিটিং করলো, করে নেওয়ার পরে আমাদের উপরে পুরো হামলা করে। আমরা চাইছি যে আমি বাড়িতে থাকবো, আমি তার অন্যায় করিনি, হ্যাঁ আমি বাড়িতে থাকবো। আমি জনপ্রতিনিধি, আমি এখানে বাড়ি দখল করা যায় আমি না, এরা মিথ্যা অভিযোগ করেছে। এটা পুলিশ ভালো করে তদন্ত করুক, যে কি মিথ্যে আছে না সত্যি আছে এটা ঠিক বেরিয়ে যাবে। গোটা পশ্চিমবঙ্গ জুড়ে তৃণমূলের এই কালচার চলছে, মালদাতেও সেই কালচার। আইনের শাসন তৃণমূল নেতারা নিয়ে নিচ্ছে। এরপরে মানুষ যদি আইনের শাসন নিজেদের হাতে তুলে নেয়, তাহলে এই জাতীয় তৃণমূল নেতাদের কি অবস্থা হবে, কি পরিণতি হবে, সেটা তারা বুঝতে পারছে না।